মুভির শুরু হয় রবিন নামের এক ছোট্ট ছেলেকে দিয়ে। সে পার্কে দাঁড়িয়ে তার দাদা ডেভিডের সাথে খুব জোর গলায় বক্তৃতা দিচ্ছে। সে ঘোষণা করছে যে আমার স্বপ্ন হলো কোরিয়ার প্রেসিডেন্ট হওয়া, আর একদিন আমি নিশ্চিতভাবেই স্বপ্ন পূরণ করব আর দেশে শান্তি ফিরিয়ে আনবো। নাতির কথা শুনে ডেভিড খুশি হয়ে যায় আর বলে, বাহ, তোর ভাষণ তো দারুণ, একদম প্রেসিডেন্টের মতো শোনাচ্ছে। তুই বড় হয়ে একদিন নিশ্চয়ই প্রেসিডেন্ট হবি দাদু ভাই। কিন্তু রবিন উত্তর দেয় যে না দাদা ভাই, আমি প্রেসিডেন্ট হতে চাই না, ওটা তো এমনিই বলেছি। আমি আসলে এই গ্রামেই ছোট একটা দোকান খুলতে চাই, সেখানেই কাজ করব। তুমিই তো শিখিয়েছ যে আমি এই পরিবারের ছেলে, তাই পরিবারের ছোট বোন লিলির দায়িত্ব আমাকেই নিতে হবে। ওই দোকান চালিয়ে আমি আমার দায়িত্ব পালন করব। রবিনের বয়স তখন মাত্র 5 বছর, কিন্তু ডেভিড তাকে সবসময় জীবনের শিক্ষা দিত। রবিন আর লিলি এখন পুরোপুরি নিঃস্ব। তাদের বাবা অর্থাৎ ডেভিডের ছেলে কিছুদিন আগে মারা গেছে, আর তাদের মা তাদের ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে বলাটা হয়তো ঠিক হবে না, আসলে ডেভিডই তার ছেলের বউ ভ্যানেসাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আসল ঘটনা হলো এই পরিবারটা ছিল ভীষণ গরিব, কোনো মতে খেয়ে পড়ে দিন কাটতো তাদের। ডেভিডের ছেলের জীবন বীমা করা ছিল, তাই তার মৃত্যুর পর কিছু টাকা পাওয়া যায়। ডেভিডের ছেলের মৃত্যুর পর প্রায় 2 লক্ষ টাকারও বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু টাকাটা হাতে পাওয়া মাত্রই ভ্যানেসা সব টাকা তুলে নিজের কাছে লুকিয়ে ফেলে। সে কাউকে একটা টাকাও দিতে চায়নি। ডেভিড যখন এই খবর জানতে পারে, এটি শুনে সে রাগে ফেটে পড়ে। সে বলে যে তুই কি জানিস আমাদের ঘরের অবস্থা কতটা খারাপ, তাও তুই সব টাকা নিজে হাতিয়ে নিয়েছিস। নিজের সন্তানদের কথা বা ঘরের কথা একবারও ভাবলি না? তোর মতো মেয়ের এখানে না থাকাই ভালো, বেরিয়ে যাই বাড়ি থেকে, আর কখনো ফিরে আসবি না এখানে। ভ্যানেসা থাকতে চেয়েছিল, কিন্তু ডেভিড আর কোনো কথাই শোনেনি তার। সে তখনই 2 শিশুকে ডেকে বলে, আজ থেকে ভুলে যা যে তোদের কোনো মা আছে, এখন থেকে আমি তোদের মা, আমি তোদের বাবা। বেচারা বাচ্চা দুটো শুরুতে খুব ভেঙে পড়েছিল, কিন্তু তারা তো বুঝতো না যে অবস্থায় কি করতে হয়, তাই তারা দাদার সাথেই থাকতে শুরু করে। এখন প্রায় 1 বছর কেটে গেছে। এই 1 বছর ধরে ডেভিড একাই 2 শিশুকে বড় করছে। তার পা দুটো খুব দুর্বল, ভারী কোনো কাজ করতে সে পারে না, তবুও পেটের দায়ে যখন যা পায় সেই কাজই সে করে। সেই সামান্য আয় দিয়েই সে নাতি নাতনির চাহিদা পূরণ করার চেষ্টা করছিল। লিলি স্কুলে যায়, কিন্তু রবিনের স্কুলের খরচ চালানোর মতো টাকা ডেভিডের কাছে ছিল না। তাই সে রবিনকে বলতো, দাদু ভাই, তুই একদিন স্কুলে যাবি, এখন বোনকে পড়তে দে, তুই ওর খেয়াল রাখ, আমি ওর বই থেকে তোকে একটু একটু করে পড়িয়ে দেব। পরের সিনে দেখা যায় ডেভিড একটা রেস্তোরাঁ থেকে ফোন পায়। তারা জানায় যে তাদের থালা বাসন মাজার জন্য একজন লোক লাগবে। এখন উৎসবের সময় চলছে, তাই রেস্তোরাঁয় প্রচুর ভিড়। প্রতি প্লেট ধোয়ার জন্য তাকে 2 টাকা করে দেওয়া হবে। অভাবের সংসারে টাকার খুব দরকার ছিল, তাই ডেভিড খুশি মনে রেস্তোরাঁয় গিয়ে কাজ শুরু করে। যে বয়সে তার আরাম করার কথা, কপাল বোধহয় সে আরাম লেখেনি। হাড় ভাঙা খাটুনি খেটে সে মোট 200 টাকা আয় করে। সেই টাকা নিয়ে সে সোজা খেলনার দোকানে যায়, কারণ রবিন একটা রোবট খেলনা চেয়েছিল। কিন্তু দাম জিজ্ঞেস করতেই দোকানদার জানায় যে সেটির দাম 500 টাকা। ডেভিডের কাছে অত টাকা ছিল না। নিরুপায় হয়ে সে খেলনার বদলে কিছু খাবার নিয়ে বাড়ি ফিরে। কিন্তু রবিন যখন দেখে যে তার রোবট আসেনি, সে না খেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তার নাতির জেদ দেখে ডেভিড নিজেও খুব ভেঙে পড়ে। সে কিছুটা রাগ করে রবিনকে বকা দিয়ে বলে, খাবার না খেলে তো মরে যাবি, খেলনা ছাড়াও বেঁচে থাকা যায় তাই না? ওই রবটের কথা ভুলে যা। কিন্তু রবিন নাছোড় বান্দা। সকাল গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু তার রাগ আর কমে না। শেষমেশ ডেভিড নরম হয়ে বলে, ঠিক আছে দাদু ভাই, আমি রাজি, আমি আরো কঠোর পরিশ্রম করব, তোকে স্কুলে ভর্তি করাবো, আর ওই রোবটটাও কিনে দেব। এবার খুশি তো? এই কথা শুনে রবিনের রাগ একটু কমে। সে দাদাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেয়, বলে যে মনে থাকে জানো, তুমি কিন্তু কথা দিয়েছ। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। একজন ডাক্তার আসে। এই ডাক্তার ডেভিডের খুব ভালো বন্ধু, আর তাকে নিজের বাবার মতোই শ্রদ্ধা করে। ডেভিড তাকে দেখেই বলে, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না যে কোনো ভালো খবর এনেছো, বলো কি হয়েছে? ডাক্তার বিষণ্ণ মনে জানায় যে আপনার রিপোর্ট চলে এসেছে, আপনার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে, দ্রুত চিকিৎসা না করালে আপনি বেশি দিন আর বাঁচবেন না। খবরটা শুনে অসহায় ডেভিড যেন স্তব্ধ হয়ে যায়। ডাক্তার তাকে পরামর্শ দেয় যে বাচ্চা দুটোকে কোনো অনাথ আশ্রমে নিরাপদে পাঠিয়ে দিন, সেখানে কোনো ভালো পরিবার ওদেরকে দায়িত্ব নেবে, তখন আপনি নিজের চিকিৎসার দিকে একটু মন দিতে পারবেন। কিন্তু ডেভিড তাতে রাজি হয় না। সে বলে, মানুষ নয়, ঈশ্বর ঠিক করবে যে কে কবে মরবে। যদি কপালে মৃত্যু লেখা থাকে তবে আমি হাসি মুখে মরতে রাজি। চিকিৎসা করানোর পরও তো মানুষ মারা যায়, চিকিৎসা করানো মানে তো এই নয় যে আমি আর কখনোই মরবো না। আমার মৃত্যু যখন হওয়ার তখন ঠিকই হবে, সেটা আমি চিকিৎসা করি আর নাই করি। তাই আমি কোনো চিকিৎসা করাতে চাই না, আর আমার নাতি নাতিকেও কারো হাতে তুলে দেব না। ডাক্তারের কথা ডেভিড মনে মনে বেশ কষ্ট পায়। যদিও ডাক্তার ভুল কিছু বলেনি, অপারেশন না করালে বড়জোর 3 মাস সে বাঁচবে। একা ঘরে ছেলের ছবির দিকে তাকিয়ে ডেভিড অজরে কাঁদতে থাকে। তার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। সে ডুকরে কেঁদে ওঠে
আর বলে, বাবা আমাকে এই অবস্থায় কেন একা ফেলে চলে গেলি তুই? আমি এখন কি করব বলতো? কিছুই তো আমি বুঝতে পারছি না। বাচ্চা দুটোর কথা ভেবে তার দুশ্চিন্তার যেন শেষ নেই। সে না থাকলে ওদের কি হবে, ওদের কে দেখবে, ওরা কোথায় যাবে, এসব ভেবে যেন আরো বেশি অসহায় হয়ে যাচ্ছিল সে। পরের সিনে দেখা যায় রবিন পাড়ার ছেলেদের সাথে খেলছে, কিন্তু রবিন যখনই খেলায় জিতে যায় অন্য ছেলেরা হিংসে করে তাকে খেপাতে শুরু করে। তারা বলে, যেই দেখ ওর মা ওর বাবার সব টাকা নিয়ে পালিয়ে গেছে, কেমন মারে তোর, এমন মা হতে পারে? এসব কথা রবিনের মনে তীরের মতো বিচ্ছিল। সে রেগে গিয়ে ওদের সাথে মারামারি শুরু করে দেয়। সে যেমন মারে তেমনি নিজেও মার খায়। মারামারি শেষে সে একা মন খারাপ করে বসে থাকে। বাড়ি ফেরার পর ডেভিড তাকে জিজ্ঞেস করে যে, দাদু ভাই কি হয়েছে, তোর মন খারাপ কেন, তোকে কে মেরেছে? রবিন কোনো মতে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করে, ওসব ছাড়ো, তুমি শুধু বলো তো, মা কি সত্যিই বাবার সব টাকা নিয়ে পালিয়ে গেছে? ডেভিড আজ পর্যন্ত বাচ্চাদের কাছে তাদের মায়ের ব্যাপারে কোনো বদনাম করেনি, তাই সে মিথ্যে করে বলে, না রে, ওই ছেলেগুলো সব মিথ্যে কথা বলছে, তোর মা তেমন কিচ্ছু করেনি। আসলে ডেভিড চেয়েছিল যে বাচ্চাদের মনে তাদের মায়ের প্রতি কোনো ঘৃণা যেন তৈরি না হয়। পরদিন যে ছেলেটার সাথে রবিনের মারামারি হয়েছিল সে মিথ্যে রটনা দেয় যে রবিন নাকি তার খেলনা চুরি করেছে। স্কুলের টিচার সেটা বিশ্বাস করে রবিনকে খুব বকাঝকা করে। রবিন প্রায় স্কুলে খেলতে আসতো বলে কোনো শিক্ষকই তাকে বাধা দিত না, কিন্তু চুরির অপবাদ উঠায় সবাই তাকে গালমন্দ করতে থাকে। ঠিক তখনই ডেভিড নাতনি লিলিকে স্কুল থেকে নিতে আসে। মানুষের মুখে রবিনের চুরির কথা শুনে ডেভিড প্রচুর রেগে যায়। সে রাগের মাথায় রবিনের প্রায় লাথি মারে আর বলতে থাকে, তোকে না বলেছি তুই এই পরিবারের বড় ছেলে, তোকে বাড়ির দায়িত্ব নিতে হবে, আর তুই কি না চুরি করছিস? লিলি তখন কাঁদতে কাঁদতে দাদাকে জড়িয়ে ধরে বলে, দাদা ভাই প্লিজ ভাইকে মেরো না। ডেভিডের তখন হুঁশ ফেরে আর নিজের আচরণের জন্য খুব খারাপ লাগে তার। ওই রাতে রবিন যখন ঘুমিয়ে পড়ে ডেভিড তার পাশে বসে নিঃশব্দে ক্ষমা চায় আর তার নাতির আঘাত পাওয়া পায়ে বড় মমতায় মালিশ করে দেয়। সে মনে মনে বলে, আমায় মাফ করে দিস দাদু ভাই, তোকে ওভাবে মারা আমার একদম উচিত হয়নি। পরদিন এক অভাবনীয় কাণ্ড ঘটে। যে ছেলেটা রবিনকে মিথ্যে চুরির দায়ে ফাঁসিয়েছিল সে যখন দেখে যে রবিনের অবস্থা খুব খারাপ আর সে মার খেয়েছে, তখন সে নিজে অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চাইতে আসে। সে বলে যে, দেখ আমি খুব দুঃখিত, এই নে লাঠি, তুইও আমাকে মার, আমার ওভাবে তোকে ফাঁসানো একদম উচিত হয়নি। কথাগুলো শুনে রবিন প্রথমে একটু হাসে, তারপর মনটা খারাপ হয়ে যায় তার। ও শেষমেশ ওকে মাফ করে দেয়। তারপর দুই বন্ধু মিলে লাঠি নিয়ে খুনসুটিতে মেতে উঠে। কিছুক্ষণ পর রবিনের বন্ধুরা ওকে খেলতে ডাকে। ডেভিড তখন জরুরি কাজে বাহিরে গিয়েছিল আর লিলি বাড়িতে একাই ছিল। রবিন খেলতে যাওয়ার সময় লিলিকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা আটকে চলে যায়। ডেভিড যখন বাড়ি ফেরে ঘর দেখে তালাবদ্ধ। সেইটি দেখে আটকে উঠে দরজা খুলে দেখে যে লিলির অবস্থা খুব খারাপ। সে প্রচন্ড বমি করছে, মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলবে। ডেভিড দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে বলে যে ভালো হয়েছে, ও বমি করেছে, লিলি ময়লা আবর্জনা খেয়ে ফেলেছিল। ও তো এখনো ছোট, ওর সবসময় পাশে থাকার মতো কাউকে দরকার যে ওকে চোখে চোখে রাখবে, কি খেতে হবে কি হবে না আর কিভাবে চলতে হবে সবকিছু তাকে শিখিয়ে দেবে। কিছু মনে করবেন না ডেভিড, একজন মাই এই কাজটা সবচেয়ে ভালোভাবে করতে পারে। এই কারণে আমি বলছিলাম লিলি আর রবিনের জন্য একটা ফাস্টার হোম দরকার। এই কথা শুনে ডেভিড আবার মনে কষ্ট পায়। সে বলে, তুমি বলতে চাইছো আমি আমার নাতি নাতিদের যত্ন নিতে পারছি না? আমি আমার নিজের ছেলেকে মানুষ করেছি আর আমি আমার নাতি নাতনিদেরকে যত্ন নিতে পারবো না? এটা তুমি কিভাবে বলতে পারো? কিন্তু ডাক্তার তাকে বোঝানোর চেষ্টা করে যে সে সেটা বোঝাতে চায়নি। কিন্তু ডেভিড তখন রাগে ফুঁসতে থাকে। বাড়িতে ফিরে সেই রাগ গিয়ে ঝাড়ে রবিনের উপর আর বলতে থাকে যে, তুই কেন বাইরে খেলতে গিয়েছিলি? নিজের বোনটার খেয়াল রাখতে পারিস না? তোকে না বলেছি তুই বাড়ির বড় ছেলে, সব দায়িত্ব তোর। কিন্তু আজ রবিন আর নিজেকে সামলাতে পারে না। সে চিৎকার করে বলে ওঠে, আমি বাড়ির বড় ছেলে হতে চাই না, আমি কোনো দায়িত্বও নিতে চাই না, আমি তো একটা ছোট বাচ্চা, আমি শুধু খেলতে চাই, আমি এসব পারবো না, আমার শুধু মাকে চাই, তুমি সবসময় আমাকে বকো। কথাগুলো বলেই রবিন হাউমাউ করে কাঁদতে শুরু করে। ডেভিডের বুকটা এটা দেখে কেঁপে ওঠে। সে বুঝতে পারে যে বাচ্চাটার উপর সে বড্ড বেশি চাপ দিয়ে ফেলছে। ডেভিড আজ মনে মনে মেনে নেয় যে হয়তো ডাক্তার ঠিকই বলছে, আমি যাই করি না কেন মা তো মাই হয়, আমি কোনোদিনও সেই অভাব পূরণ করতে পারবো না। অভিমানে রবিন বাড়ি থেকে বেরিয়ে যায়। ডেভিড হন্যে হয়ে ওকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। প্রতিবেশীরাও খোঁজাখুঁজিতে যোগ দেয়, কিন্তু রবিনের কোনো হদিশ মিলে না। পরে দেখা যায় যে পুলিশ রবিনকে খুঁজে পেয়ে থানায় নিয়ে গেছে। খবর পেয়ে ডেভিড থানায় ছুটে যায়। রবিনকে দেখা মাত্র সে ওকে জড়িয়ে ধরে। মনে হচ্ছিল যেন হারানো পৃথিবী সে ফিরে পেয়েছে। রবিনকে ছাড়া প্রতিটা মুহূর্ত ডেভিডের কাছে অসহ্য হয়ে উঠেছিল। সারাক্ষণ ভয়ে ছিল যে কেউ হয়তো ওর ক্ষতি করবে। আজ ডেভিড রবিনকে কথা দেয় যে, দাদু ভাই তুই তোর মাকে চাস তো? আমি কথা দিচ্ছি
আমি তোর মাকে খুঁজে বের করবই, আমায় মাফ করে দে, আর রাগ করিস না। রবিন তার দাদাকে মাফ করে দেয়। এরপর ডেভিড ভ্যানেসা অর্থাৎ রবিনের মায়ের বান্ধবীর কাছে গিয়ে খোঁজ নেয় আর বলে যে তুমি কি জানো যে ভ্যানেসা কোথায় থাকে? মেয়েটি বলে নিশ্চিত করে তো আমি বলতে পারছি না, তবে কয়েক মাস আগেও একটা চিঠি পাঠিয়েছিল, আর সেটা ইন্দোনেশিয়া থেকে। তার মানে ভ্যানেসা এখন ইন্দোনেশিয়া থাকে। ডেভিড ঠিক করে যে যেভাবেই হোক সে বাচ্চাদের তাদের মায়ের কাছে পৌঁছে দেবে। সে ইন্দোনেশিয়ার বিমানে টিকিটের দাম চেক করে। টিকিটের দাম আর যাতায়াত খরচ মিলিয়ে যা দাঁড়ায় তা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সেখানকার মোট খরচ প্রায় 2 লক্ষ টাকা। ডেভিডের কাছে এত টাকা নেই। তখন সে এক অদ্ভুত কাজ করে। সে ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বলে যে আমার 2 লাখ টাকার জীবন বীমা করা আছে, আমার এখন ক্যান্সার, আমি 2-3 মাসের মধ্যেই মারা যাব, আমি তো মরেই যাব, তো আমার মৃত্যুর পর যে টাকাটা পাওয়ার কথা সেটা কি এখন দেয়া যাবে না? ম্যানেজারের চক্ষু তো চড়ক গাছ। সে ভাবে যে একই পাগলের পাল্লায় পড়লাম। সে তখনই গার্ডকে ডেকে ডেভিডকে ব্যাংক থেকে বের করে দিতে বলে। হতাশ হয়ে ডেভিড ডাক্তারের কাছে ফিরে যায় তার চিকিৎসার জন্য। সে পুরনো নিয়ম মাফিক পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। এক ফাঁকে সে ডাক্তারকে বলে, দেখুন ডাক্তার বাবু, আপনি তো আমাকে শ্রদ্ধা করেন আর বিশ্বাসও করেন, তাই না? আপনাকে একটা কথা বলি, আমার জীবন বীমার টাকা আছে। আমি মারা যাওয়ার পর সেই টাকা থেকে আপনি আপনার পাওনা টাকা বুঝে নিতে পারবেন, কিন্তু এই মুহূর্তে ইন্দোনেশিয়া যাওয়ার জন্য আমার 2 লক্ষ টাকা খুব দরকার। আপনি কি কোনোভাবে আমাকে সাহায্য করতে পারবেন? আপনার এই ঋণ আমি সারা জীবনেও ভুলতে পারবো না। ডাক্তার তার কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে সে নিজে ডেভিডকে ইন্দোনেশিয়া পাঠানোর ব্যবস্থা করতে শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, ডেভিড ইন্দোনেশিয়া গেলে বাচ্চা দুটোর দেখাশোনা কে করবে? উপায় না দেখে শেষমেশ সে অনাথ আশ্রমে শরণাপন্ন হয়, যাতে কোনো ভালো পরিবার রবিন আর লিলির দায়িত্ব নেয়। সে আশ্রমের কর্মীদের বলে, দেখুন আমি বাচ্চাদের মাকে খুঁজতে যাচ্ছি, আমি যদি তাকে ফিরিয়ে আনতে পারি তবে কি বাচ্চাদের আবার আমার কাছে নিয়ে যেতে পারবো? তারা আশ্বাস দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই পারবেন। যাওয়ার আগে দূর থেকে ডেভিড শেষবারের মতো বাচ্চাদের দেখে যায়। একটি বেশ সচ্ছল পরিবার রবিন আর লিলির দায়িত্ব নিয়েছে। তারা বাচ্চাদের পছন্দের খেলনা কিনে দিচ্ছে। দূর থেকে এই দৃশ্য দেখে ডেভিডের মনটা একদম শান্ত হয়ে যায়, কিন্তু বুকের ভেতরটা তার হু হু করে ওঠে। বাচ্চারা তার থেকে দূরে সরে যাচ্ছে। যে খেলনার জন্য ওরা সবসময় বায়না ধরতো, অভাবের তাড়নায় সে কোনোদিনও তা তাদেরকে দিতে পারেনি। আজ এই পরিবারটি ওদের সব আবদার মেটাচ্ছে। নাতি নাতনির মুখে হাসি দেখে তার চোখে পানি চলে আসে। এরপর ডেভিড পৌঁছায় ইন্দোনেশিয়ায়। কোনোদিন বিদেশে পা না রাখা মানুষটির জন্য এই নতুন শহর একদম অচেনা। তবুও মনে এক বুক আশা নিয়ে বাচ্চাদের মাকে সে খুঁজতে শুরু করে। আর সে মনে মনে প্রতিজ্ঞা করে বাচ্চাদের মাকে খুঁজে সে পরিবারের সবাইকে এক করবেই। সেই চিঠির ঠিকানা ধরে অনেকের কাছে সাহায্য চেয়ে হোঁচট খেতে খেতে শেষমেশ সে নির্দিষ্ট বাড়িতে পৌঁছায়। দরজায় টোকা দিতে একজন মহিলা বেরিয়ে আসে। ডেভিডকে দেখে সে খুশিতে আত্মহারা হয়ে তাকে ভেতরে ডাকে। ডেভিড ভেবেছিল আজ ভ্যানেসার দেখা পাবে, সে তার সন্তানদের দায়িত্ব নেবে, তাহলে ডেভিড মরে গেলেও আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু ভ্যানেসার মাতাকে বলে, আমাদের বিপদের দিন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ছেলে মারা গেছে, আপনি কত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাও সেই সময় আপনি আমাদের এতগুলো টাকা পাঠিয়ে দিলেন। এই কথা শুনে ডেভিড তো যেন আকাশ থেকে পড়ে। কোন টাকা? আমি কবে আপনাদের টাকা দিলাম? তখন ভ্যানেসার মা ডেভিডকে তার নাতনি অ্যাঞ্জেলার সাথে পরিচয় করিয়ে দেয়। অ্যাঞ্জেলার বন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। তখন ডেভিড বুঝতে পারে যে ভ্যানেসা কেন বিমার টাকাগুলো সরিয়েছিল। অ্যাঞ্জেলার অপারেশনের জন্য ওই টাকার খুব দরকার ছিল, না হলে মেয়েটা হয়তো বাঁচত না। ভ্যানেসার সাহস হয়নি সরাসরি টাকাটা চাওয়ার, তাই সে অনেকটা লুকিয়েই টাকাগুলো পাঠিয়েছিল, এই ভেবে যে পরে সে কষ্ট করে কাজ করে সব টাকা ডেভিডকে ফিরিয়ে দেবে। সেদিন ডেভিড যখন ভ্যানেসাকে বিমার টাকা তুলতে দেখেছিল, ভ্যানেসার উচিত ছিল সত্যিটা তখনই বলে দেওয়া। ডেভিড মানুষ হিসেবে খুব ভালো, সে হয়তো পরিস্থিতি বুঝতো, কিন্তু সে কথা না বলায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় আর ডেভিড ভ্যানেসাকে বাড়ি থেকে বের করে দেয়। আজ নিজের ভুল বুঝতে পেরে ডেভিডের খুব অনুতাপ হতে থাকে। সামান্য একটা ভুল বোঝাবুঝিতে মা সন্তানদের আলাদা করে দিয়েছে সে। ভ্যানেসার মা আরো জানায় যে ভ্যানেসা এখন কোথায় আছে আমি জানি না, ও কাজের সন্ধানে বাইরে গেছে। 2-3 মাস পর পর একবার সে এখানে আসে, নয়তো আসেই না। ডেভিড তখন ছোট অ্যাঞ্জেলার সাথে খেলা করে আর তাকে অনেক ভালোবাসা দিয়ে বলে, অন্তত আমার মৃত্যুর পর একটা তৃপ্তি নিয়ে যেতে পারবো যে আমার ছেলের টাকায় একটা জীবন বেঁচেছে। ডেভিড অনুতপ্ত হয়ে বলতে থাকে, আমি কত বড় এক অপরাধী, মা আর সন্তানদের আমি আলাদা করে দিয়েছি। এখন সে হন্যে হয়ে ভ্যানেসাকে খুঁজতে থাকে। মনে মনে ভাবে যে একবার যদি ওকে পাই তবে ওর কাছে ক্ষমা চেয়ে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, অন্তত বাচ্চাদের দেওয়া প্রতিজ্ঞাটা তো পূরণ করতে পারবো। কিন্তু সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো এই বিশাল দেশে ভ্যানেসাকে সে কোথায় খুঁজে পাবে। এদিকে দেখা যায় ভ্যানেসা সেলাইয়ের কাজ করে কোনো মতে জীবন চালাচ্ছে। প্রতিদিন সে শুধু তার সন্তানদের মুখটা একবার দেখার অপেক্ষায় প্রহর গুনে, কিন্তু সেই দীর্ঘ প্রতীক্ষা কবে শেষ হবে সেটা সে জানে না। অন্যদিকে ডেভিড হতাশ হয়ে বসে আছে। ভ্যানেসাকে খুঁজে না পেয়ে তার দুশ্চিন্তা আরো বেড়ে
যায়। সে ভাবে যে একদিকে ক্যান্সার আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, অন্যদিকে আমার বাচ্চারা অন্যের বাড়িতে পড়ে আছে। ভ্যানেসার কি হবে? এর মধ্যে ডেভিড অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই কথা শুনে রবিন এসে পালক পিতামাতা লিলিয়া রবিনকে নিয়ে ইন্দোনেশিয়ায় চলে আসে। হাসপাতালে দাদাকে অবস্থায় দেখে রবিন কান্নায় ভেঙে পড়ে। সে বলতে থাকে, দাদা ভাই তোমার কি হয়েছে? তুমি কি আমার উপর এখনো রেগে আছো? আমি আর কোনোদিন ভুল করবো না দাদা ভাই, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। ডেভিড নিজেকে সামলে নিয়ে বলে, আরে না রে দাদুমণি, আমার কিছুই হয়নি, সামান্য একটু জ্বর হয়েছে শুধু। কিন্তু রবিন সেখানে তার মায়ের ঠিকানা লেখা একটি চিঠি পেয়ে যায়। সে বুঝতে পারে তার দাদা কেন ইন্দোনেশিয়া এসেছে। সে চিঠিটা নিয়ে আড়ালে গিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু ঠিক মতো পড়তে পারে না সে। অসহায় রবিন তখন তার মৃত বাবার উদ্দেশ্যে বলতে থাকে, বাবা তুমি আমাকে একটু পথ দেখাও না, আমি তো ছোট বাচ্চা, আমি কিছুই জানি না। তুমি তো আমাদের ছেড়ে চলেই গেছো, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমার খুব দরকার ছিল। ঠিক তখনই সেখানে একটা প্রজাপতি উড়ে আসে। রবিনের মনে হয় তার বাবা বোধহয় সত্যি ওর ডাক শুনেছে আর প্রজাপতি হয়ে ওর সামনে এসেছে। এটি দেখে রবিন খুশিতে আত্মহারা হয়ে যায়। অন্যদিকে ডেভিড তার পরিচিতদের বলেছিল, দেখেছো ওই দম্পতি বাচ্চাদের কত যত্ন করছে। রবিন আর লিলিকে ওরা খুব ভালোবাসে। তারা আশ্বস্ত করে বলে, হ্যাঁ ওরা সত্যি খুব ভালো আছে, আপনি একদম চিন্তা করবেন না। এই কথা শুনে ডেভিড কিছুটা স্বস্তি পায়। সে বলে, তাহলে ঠিক আছে, আমি ঠিক করেছি ওদের ওই বাবা মায়ের কাছেই রেখে দেব, কারণ ঈশ্বর কখন আমাকে ডাক দেবেন আমি জানি না, আর ওদের মাকেও তো খুঁজে পাচ্ছি না। যদি একবার ভ্যানেসাকে পেতাম তবে অন্তত তার কাছে ক্ষমা চেয়ে মরতে পারতাম। আমি চাই না বাচ্চারা আমার প্রতি মায়া বাড়িয়ে আরো কষ্ট পাক, তাই আমি ওদের জীবন থেকে দূরে সরে যাব। আর শোনো, আমি যখন মারা যাব তখন যেন বাচ্চারা আশেপাশে না থাকে, এমনকি আমার মৃত্যুর খবরের জন্য ওদের জানানো না হয়। ওরা ওদের মাকে চলে যেতে দেখেছে, এখন আমার মৃত্যু দেখার ক্ষমতা ওদের নেই। ডেভিড উপর দিয়ে নিজেকে কতটা শক্ত দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে সেও খুব ভীত। সে খুব ভয় পাচ্ছে যে হয়তো নাতি নাতনিদের আর কোনোদিনও সে দেখতে পারবে না, ওদের ভালোবাসতে পারবে না। ওদের নিয়ে দেখা স্বপ্নগুলো পূরণ হওয়ার আগেই হয়তো তার আয়ু ফুরিয়ে যাবে। তার কথা শুনে সেখানে উপস্থিত সেই দম্পতিও চোখের জল ধরে রাখতে পারে না। এদিকে রবিন একাই ইন্দোনেশিয়ার রাস্তায় রাস্তায় ঘুরছে আর মানুষকে জিজ্ঞেস করছে তারা ভ্যানেসাকে চেনে কিনা, কিন্তু মানুষ ওকে পাগল ভেবে এড়িয়ে যাচ্ছে। তখন রবিন ঠুকরে কেঁদে ওঠে আর চিৎকার করে বলতে থাকে, ঠিক সেভাবে যেভাবে সে তার দাদার সামনে দাঁড়িয়ে ভাষণ দিত। সে সবার উদ্দেশ্যে বলে, আমার মা এই ইন্দোনেশিয়াতেই থাকে, কেউ কি তাকে দেখেছেন? আমার দাদা ভাই তার ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা চাইতে চায়, সে ক্ষমা চাইতে পারছে না বলে হাসপাতালে শুয়ে ভুগছেন। দয়া করে কেউ আমাকে আমার মায়ের কাছে নিয়ে যান। রবিন চিৎকার করে বলে, আমি মাকে জিজ্ঞেস করতে চাই যে কেন তিনি আমাদের কাছে ফিরে আসেননি। ভিড়ের মধ্যে এমন একজন ছিল যে ভ্যানেসাকে চিনত। সে তখনই ভ্যানেসার কাছে গিয়ে সব খুলে বলে যে কিভাবে একটা ছোট ছেলে পাগলের মতো রাস্তায় চিৎকার করে এসব কথা বলছে। তার কাছে সব কথা শুনে ভ্যানেসা একদম স্তব্ধ হয়ে যায় আর বলে, যেমন রবিন এখানে ইন্দোনেশিয়ায়, যার জন্য আমি দিনরাত কেঁদেছি, সে আমার এত কাছে আর আমি সেটা জানিই না। সে সব কাজ ফেলে পাগলের মতো তার ছেলের সাথে দেখা করতে ছুটে যায়। এদিকে ডেভিড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কোরিয়ায় ফিরে এসেছে। সে জানে যে এখন বাচ্চাদের তাদের পালক পিতামাতার হাতে তুলে দেওয়ার সময় হয়েছে। ওদের কিছু না জানিয়ে, এমনকি ওদের সাথে দেখা না করেই সে নিজের হাতে বাচ্চাদের ব্যাগ গোছাতে শুরু করে। রবিন এখন কিছুটা বড় হয়েছে, সে দাদাকে দেখে সব বুঝে ফেলে। সে বলে, দাদা ভাই তুমি এসব কি করছো? আমি কোথাও যাব না, আমি তোমাকে বলেছি না আমি তোমার সাথেই থাকবো। কেন তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বলো তো? আমার ওই রোবটটা চাই না, এমনকি আমি স্কুলেও যেতে চাই না। তুমি বললে আমি প্রেসিডেন্টই হব আর কোনোদিন বাইরে খেলতেই যাব না। তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো, কোনোদিনও কোনো অভিযোগের সুযোগ দেব না তোমাকে। কিন্তু দোহাই তোমার, আমাকে ছেড়ে যেও না। ওরা আমাকে সব দেয়, অনেক ভালো ভালো খাবারও দেয়, কিন্তু তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। আমার কাছে ওই ভালো জিনিসগুলো একদমই ভালো লাগে না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। প্লিজ দাদা ভাই, আমাকে দূরে পাঠিয়ে দিও না। অসহায় রবিনের চোখের জল আর থামছিল না। ডেভিড ওকে শান্ত করে বলে, দাদামণি আমি তোকে চিরকালের জন্য ছেড়ে যাচ্ছি না, তুই শুধু একটু বড় হয়ে নে। যখন নিজের সব স্বপ্ন পূরণ করবি তখন আমায় মনে করিস, আমি ঠিক তোর কাছে ফিরে আসবো। কিন্তু রবিন কিছুতেই তার কথা মানছিল না। আর ছোট লিলির অত শত বোঝার ক্ষমতা না থাকলেও সেটুকু সে বোঝে যে তার প্রিয় দাদা ভাই তাকে ছেড়ে চলে যাচ্ছে। এটি দেখে সেও ফুপিয়ে কাঁদতে শুরু করে। এখন স্কুল থেকে ফিরে তাকে পিঠে করে কে বাড়ি নিয়ে যাবে, কিন্তু ডেভিড নিজের মনকে পাথর করে নেয়। ওদের ভবিষ্যতের কথা ভেবে তার বুক ফাটা কষ্ট নিয়ে সে দুই শিশুকে ওই দম্পতির গাড়িতে তুলে দেয়। গাড়িটা চলে যাওয়ার সময় দুই বাচ্চার কান্নায় চারপাশ ভারী হয়ে ওঠে। এই সিনটি ছিল সত্যি অসহ্য যন্ত্রণার। ডেভিড এখন শূন্য বাড়িতে ফিরে এসে একা বসে আছে। এই ঘরে এখন সে শুধু মৃত্যুর প্রতীক্ষায় দিন গুনছে। সে জানে না যে কখন তার ডাক আসবে। ঠিক যখন সে বেঁচে থাকার সব সাহস হারিয়ে ফেলেছে তখনই দরজায় টোকা পড়ে। দরজা খুলতেই দেখে যে সামনে ভ্যানেসা দাঁড়িয়ে আছে। সে চোখের জল মুছতে মুছতে বলে, বাবা আমাকে ক্ষমা করুন, আমি জানি আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, আমার অনেক আগে আসা উচিত ছিল। সে সাথে করে সে টাকা
টাকাগুলো নিয়ে এসেছে, যে টাকাগুলো দিয়ে সে অ্যাঞ্জেলার চিকিৎসা করিয়েছিল। সে বলে, আমি আপনার সব টাকা ফিরিয়ে দেব। ডেভিডের তখন কথা বলার মতো অবস্থা ছিল না, সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, আমি তো রাগের মাথায় তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তুই যদি আমাকে সত্যিটা বলতি তবে আজ এই দিন আমার দেখতে হতো না। কিন্তু তুই কেন একবারও ফিরে আসার কথা ভাবলি না? একবারও কি তোর সন্তানদের দেখার ইচ্ছা হয়নি তোর? ভ্যানেসা কাঁদো কাঁদো গলায় বলে, আমি জানি সব আমার ভুল ছিল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ডেভিড তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে ভেবেছিল একাকি ধুকে ধুকে তার মৃত্যু হবে, কিন্তু এখন ভ্যানেসা ফিরে এসেছে। ভ্যানেসা আসার পর তখনই রবিন আর লিলিকে সে পালক পরিবারের কাছ থেকে সে ফিরিয়ে আনে। হয়তো একটু দেরি হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত ডেভিডের কপাল সহায় হয়। এখন জীবনের শেষ কটা দিন সে তার নাতি নাতনি আর পুত্রবধূর সাথে শান্তিতে কাটাতে পারবে। এক বুক আবেগ আর চোখের জল নিয়ে মুভিটি এখানেই শেষ হয়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।